ওয়েল, সো আমরা পার্টিসিপলের সাধারণ কিছু কথা দেখেছি, পার্টিসিপলের অবস্থানও দেখে ফেলেছি। আমরা এখন দেখব যে পার্টিসিপল সম্পর্কে যে আমরা অবস্থান দেখলাম, এরপরে হচ্ছে কয়েকটা কথা দেখলাম, স্ট্রাকচার দেখলাম। এখন আমরা এই প্রশ্নগুলোকে সলভ করব। এই প্রশ্নগুলো কোথায় এসেছে জানো? প্রশ্নগুলো এসেছে বিসিএস 11 নম্বর বিসিএস এসেছিল রাজশাহী ইউনিভার্সিটি, 15-16 সেশনে এসেছিল, বিসিএস 37তম বিসিএস এসেছিল, মেডিকেলের 17-18 সেশনের একটা দিয়েছি, খুলনা বিশ্ববিদ্যালয়ের 11-12 সেশনের একটা দিয়েছি, খুলনা বিশ্ববিদ্যালয়ের 8 সেশনেরও একটা দিয়েছি। তো দেখো এখানে যে এক্সাম্পলগুলো আছে আমরা উপরের স্ট্রাকচারগুলো দেখে হরহামেশাই একদম সহজেই পূরণ করতে পারবো কিংবা বুঝতে পারবো। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস মানে কি জানো তোমরা? এটা কিন্তু একটা প্রবাদ বাক্য। এটার মানে হচ্ছে ঘূর্ণায়মান যে পাথর আছে এখানে কখনো শ্যাওলা জমে না। এর মানে হচ্ছে, একটু টেকনিক্যালি যদি বলি, আসলে বাস্তবিক পক্ষে কি বোঝানো হয়েছে? বাস্তবিক পক্ষে বোঝানো হয়েছে একজন মানুষ যদি কোথাও স্থায়ীভাবে সেটেল না হয় তাহলে সে কখনোই জীবনে উন্নতি করতে পারে না। ঠিক আছে? তো যদি এখানে 2 দিন ওখানে 2 দিন থাকে তাহলে সে কখনোই সেটেল হতে পারে না, উন্নতি করতে পারে না। তো এই কারণে সেটেল হওয়ার কথা বলছে, যে এখানে ওখানে ঘুরলে কখনোই মানুষটি সফলতা অর্জন করতে পারে না। কিংবা এই টপিক ওই টপিক, আজকে পড়লাম জেরন, কাকে পড়লাম পার্টিসিপল, এরপরে পড়লাম হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স, স্থায়ীভাবে কোনো কিছু পড়লাম না। ঠিক আছে? স্থায়ীভাবে একসাথে কোনো কিছু শেষ করলাম না, তাহলে সেটা এরকম এইখানে একদিন ওইখানে একদিন, তাহলে সেটা কখনোই কি শেষ করা যায় না, বা এই একটা টপিকের উপরে ভালো কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় না। তো এটাই হচ্ছে অর্থ যে ঘূর্ণায়মান পাথরের উপরে কখনোই কি হয় না, শ্যাওলা যাবে না। এটা হচ্ছে সাধারণ এই ওয়ার্ডগুলোর অর্থ, কিন্তু এটা টেকনিক্যাল অর্থ যে পড়লাম যে সাধারণভাবে কোনো জায়গায় স্থায়ী না হলে কখনোই উন্নতি করা যায় না। যাই হোক, আমরা এটার আনসারটা পেয়ে যাব। দেখো তো এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচারের সাথে মিলে যায় কিনা। শর্টকাট স্ট্রাকচার, আমরা কি বলেছিলাম, নাউনের পূর্বে বসবে এবং স্ট্রাকচারটা কেমন থাকবে? আর্টিকেল থাকবে, পার্টিসিপল থাকবে মানে যুক্ত শব্দ থাকবে, এরপর একটা নাউন থাকবে। তো দেখো তো এটা মিলে কিনা। আর্টিকেল, রোলিং যুক্ত শব্দ, পার্টিসিপল, স্টোন, নাউন মিলে গেছে না বলো? তার মানে যুক্ত শব্দটা হচ্ছে পার্টিসিপল। খুবই সহজ। পরে দেখো, এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষা আলোকিত। ঠিক আছে? শিক্ষা হচ্ছে জ্ঞানময়। এখানে তুমি প্রশ্ন করো, ওই যে শুরুতে আমরা দেখেছিলাম না, বিভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে যদি আনসার পাই তাহলে সেটাকে আমরা পার্টিসিপল বলবো। তাহলে দেখো এইখানকার অর্থটা হচ্ছে এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষা জ্ঞানময়। এখন তুমি প্রশ্ন করো যে শিক্ষা কেমন? শিক্ষা জ্ঞানময়। তাহলে এই যে এনলাইটেনিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখো, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, মেডিকেল 17-18 সেশন এসেছিল। তোমরা একটা শর্টকাট টেকনিক বলে, যদি কখনো দেখে এরকম কমা দেয়া আছে মাঝখানে, ঠিক আছে, মাঝখানে কমা দেয়া আছে এবং কমার আগে আইনযুক্ত একটা শব্দ আছে, সেই আইনযুক্ত শব্দটা 99% ক্ষেত্রেই কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। ঠিক আছে? সেটা কিন্তু জেরান্ডা না, কারণ কি সেই হিয়ারিং শব্দটা পুরো কমার পরের পুরো বাক্যটাকে মডিফাই করে। যেমন হিয়ারিং দ্য নয়েজ, শব্দ শুনে, দ্য বয় ওক আপ, শব্দ শুনে কি করেছে? ছেলেটা উঠে গেছে। ঠিক আছে? তো এই যে হিয়ারিং দ্য নয়েজ, এই যে হিয়ারিং কথাটা কই আছে দেখো, হিয়ারিং কথাটা আছে এই যে কমায়ের আগে, এবং এই কথাটা কি করেছে? পুরো দ্য বয় ওক আপ এই কথাটাকে মডিফাই করেছে। ঠিক আছে? শব্দ শুনে ছেলেটা উঠে গেল। তো এই যে এরকম যতবার দেখবা যে একটা কমা আছে, কমায়ের আগে আইনযুক্ত শব্দ আছে, তখন সেটা 99% ক্ষেত্রে কি হবে? পার্টিসিপল হয়ে যাবে। আচ্ছা, এটা কোথায় এসেছিল? মেডিকেল 17-18 সেশনে। পরে দেখো, ডোন্ট গেট ডাউন ফ্রম রানিং ট্রেন, চলন্ত ট্রেন থেকে কখনোই নামতে যেও না। তো এখানে দেখো, ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন, আমি বলেছিলাম যে এটা সবসময় একটা চলমান প্রক্রিয়া বোঝাবে। রানিং ট্রেন, ওটা কি রানিং না, চলতেছে না? এই যে রানিং, চলতেছে, চলমান, এই কারণে এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাছাড়াও দেখো, ফার্স্ট স্ট্রাকচার আর্টিকেল, আইনযুক্ত শব্দ, এরপরে ট্রেন মানে হচ্ছে নাউন। তো দেখো এই যে আর্টিকেল আছে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো আইনযুক্ত শব্দ থাকে তাহলে সেটা হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। কারণ এখানে আর্টিকেল এবং নাউনের মাঝখানে আছে রানিং আইনযুক্ত শব্দ, তাই এটা হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। পরে দেখো, আই স আ স্লিপিং চাইল্ড, এটা কি খুলনা বিশ্ববিদ্যালয়ে 8-9 সেশনে এসেছিল। আমি একটা ঘুমন্ত বাচ্চা দেখেছিলাম। তো বাচ্চাটা কি তখন ঘুমাইতেছে না, কাজটা চলতেছে না, স্লিপিং এর কাজটা চলমান প্রক্রিয়া, তার মানে কি এটা প্রেজেন্ট পার্টিসিপল। এছাড়াও দেখো, ফার্স্ট স্ট্রাকচারটা এখানে কমন পড়তেছে, আর্টিকেল এবং চাইল্ড, নাউন। এই আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি আমরা আইনযুক্ত শব্দ দেখি তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। বুঝতে পেরেছো তোমরা সবাই? আচ্ছা, তাহলে আমরা কিন্তু জেরান সম্পর্কে অনেক কথা জেনেছি, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে অনেক কথা জেনেছি, এবং তোমাদের সুবিধার্থে বলে রাখি, আমি যে রুলসগুলো এখানে দিয়েছি সেটা অনেক বছরের
প্রশ্ন অ্যানালিসিস করে দিয়েছি। বিসিএস প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, ব্যাংক জব এগুলো অ্যানালিসিস করে দেখেছি যে আসলে কোন ক্যাটাগরি থেকে আসে এবং কোন রুলসগুলো আমরা মেইনটেইন করলে খুব সহজেই প্রেজেন্ট পার্টিসিপল এবং নাউনের সমস্যাটা সমাধান করতে পারবো। তো আমাদের নাউনের যে জেরান্ডের যে ক্লাসটা দিয়েছি আমি, জেরান্ডের ক্লাসটা তোমরা করে আসতে পারো, কিংবা শুরুতে তো জেরান্ড নিয়ে আলোচনা হয়েছেই। জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আমি যত ধরনের কথা বলেছি, এই জেরান্ড এবং পার্টিসিপলের কথাগুলোকে যদি তুমি সুন্দরভাবে মন দিয়ে শুনো এবং এগুলো যদি বুঝতে পারো, এরপরে যদি এটা মেনটেন করতে পারো, যে কোনো ধরনের আইনযুক্ত শব্দ দেখলে তোমরা বুঝতে পারবে এটা জেরান্ড নাকি পার্টিসিপল। ঠিক আছে? উপরে দুইটা শর্টকাট হচ্ছে সব থেকে বেশি জরুরি নাউনের আগে জেরান্ড নাকি পার্টিসিপল সেটা মেনটেন করার জন্য। এবং তোমরা জেনে রেখো, কন্টিনিউয়াস টেন্সের যত আইনযুক্ত শব্দ আছে সমস্ত আইনযুক্ত শব্দ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পেরেছো তোমরা সবাই? আচ্ছা, সো জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বলবো না। এবং তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্য ধরে এই কথাগুলো শুনতে পারো বা মেনটেন করতে পারো, বুঝতে পারো, আমার মনে হয় না যে তোমাদের জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে। ঠিক আছে? যদি কেউ কিছু বুঝতে না পারো আমাকে তোমরা প্রশ্ন করবে। ঠিক আছে? সো ওকে, নো মোর টুডে, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।